ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সেকেন্ড পেপারের গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে পড়াবো। পরে আমি তোমাদের কিছু কথা বলবো, যেমন আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন তোমরা ক্লাস দেখো যে এখানে দেখো যে আছে সবাই একটু সেকেন্ড পেপার বইটা সাথে সাথে নিয়ে নাও। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি আচ্ছা, বইটা নিয়ে জি নাও। মিস। হ্যাঁ, বইটা নাও, আমি তারপর বলছি তোমাদেরকে। এখানে দেখো যে তোমাদের প্রথমে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের তো পরীক্ষার নোটিশ তোমরা পেয়েছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমি প্রথমে সেকেন্ড পেপারে বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো পড়িয়েছি। তারপরে সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের প্রজনন তন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এবং পারিপার্শ্বিক প্রভাব। এই চ্যাপ্টারটা একটু কঠিন আছে তোমাদের জন্য। হ্যাঁ, মানে পড়ালেই তোমরা বলো যে মিস বুঝি না, প্রবলেম, এটা এত বছর আমি যেটা দেখে এসেছি। তো এই চ্যাপ্টারটা আমি রেখে দিলাম, যদি দেখি সব শেষ করার পরে না আমাদের এই অনলাইনে ক্লাস হচ্ছে, তাহলে আমি তোমাদের এটাও করাবো। আর যদি দেখি মার্চ এপ্রিলের দিকে আল্লাহ রহমতে যদি কলেজ খোলার অবস্থা থাকে, তাহলে তো ক্লাসে পড়াবো। সবগুলোই আবার আমাদেরকে তো তোমাদেরকে ক্লাসে রিপিট করতে হবে, কিন্তু এই চ্যাপ্টারটা আমি তোমাদের রেখে দিলাম। হ্যাঁ, তো এখানে দেখো প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এবং পারিপার্শ্বিক প্রভাব, এটা আমি শর্ট করে নিয়ে নিই, তাহলে তোমরা পরের চ্যাপ্টারটা বুঝবে না। তোমাদের প্রথমেই কিন্তু আমি অনেক এই চ্যাপ্টার আগেই বলেছিলাম যে আমি কি কি চ্যাপ্টার গুলো সেকেন্ড পেপারে আমরা পড়াবো আর কি। তো এখানে বাচ্চা কিভাবে আমাদের গর্ভে আসে এবং গর্ভে কিভাবে 9 মাস আমরা রাখি এবং এটা বাচ্চা কিভাবে পরবর্তীকালে জন্ম দিই, এটাই হচ্ছে তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাসে দেরি করে আসলে সালাম দেওয়ার দরকার নাই, ক্লাস ফলো করবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে করবে। তো এখন দেখো যে এই চ্যাপ্টারটা আমি অল্প করে তোমাদের বললাম যে প্রজনন তন্ত্র, প্রজনন, তারপর কিভাবে বাচ্চা আমরা পেটে রাখি বা কিভাবে বাচ্চার জন্ম দিই। এখন আমি তারপরের চ্যাপ্টারটা দেখো, থার্ড চ্যাপ্টার, যে গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। যখন বাচ্চা মাতৃগর্ভে আসে, আমরা কিন্তু বইয়ের ভাষায় কিছু কথা বলবো, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট মহিলা বা প্রেগনেন্ট যে কাউকেই আমরা দেখেছি, যে চোখে আমরা যাই হোক, আমরা কিন্তু সরাসরি দেখেছি কারো মা বা খালা বা আত্মীয় স্বজন কাউকে না কাউকে আমরা দেখেছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব যে বইয়ে কি আছে, যে বইয়ের জিনিসটা আমরা দেখছি, যেমন গর্ভবতী মায়ের যত্ন, এই তৃতীয় চ্যাপ্টারটা খোলো, বইয়ে দেখো যে আমরা এমনি কিন্তু মুখে বলতে পারি যে একজন স্বাভাবিক মহিলার চেয়ে একজন গর্ভবতী। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই গর্ভবতী অথবা প্রসূতি, যেমন গর্ভবতী হচ্ছে বাচ্চা যখন পেটে থাকা অবস্থায় গর্ভবতী বলে, এবং যখন বাচ্চা জন্ম হয়ে যাবে তখন প্রসূতি মা বলে। পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের প্রসূতি মা। কিন্তু এখন যেমন বাচ্চা জন্মের পরে যে তার যত্ন নিতে হবে না তা কিন্তু না, গর্ভাবস্থায় বাচ্চার মায়ের যে যত্ন নিতে হবে, পরবর্তী অবস্থায়ও তার একইভাবে যত্ন নিতে হবে। এখানে দেখো যে এক মানে বাচ্চা যখন পেটে থাকে তখন মায়ের কি কি যত্ন আমাদের নিতে হয়। তো এখানে দেখো যে শিশুর বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গর্ভকালীন সময়ে গঠিত হয়। তার এই বৃদ্ধির জন্য শিশু মায়ের খাদ্যের উপর নির্ভর করে। মানে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, তার খাবার খুবই যত্ন সহকারে দিতে হবে, কারণ
বাচ্চা ও মা যা খাবে বাচ্চা সেখান থেকেই তার খাবার গ্রহণ করে এবং বাচ্চা প্রত্যেক মাসে অল্প অল্প করে বেড়ে ওঠে। যেমন শিশুর মস্তিষ্কের বিকাশ এ সময় হয়ে থাকে। মস্তিষ্ক, শারীরিক, মানসিক সব বিকাশই এই মানে অল্প অল্প করে একটা একটা মাসে জন্ম হয়, এই মানে বাড়ে আর কি। তারপর দেখো মা যেসব খাবার খায় তা নাভিরজ্জুর মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। আমরা সবসময় মায়ের সঙ্গে নারীর যে বাচ্চার একটা টান, যেমন নাভির যে একটা ইয়ে থাকে, এটার সাথে মা বাচ্চার খাবারের জড়িত থাকে। এই মায়ের যে না এইভাবেই বাচ্চা মার কাছ থেকে খাবার গ্রহণ করে থাকে। মার শুধু যে খাবারের ব্যাপার না, যদি মানসিক ভাবেও অস্থির থাকে বা নিজের যত্নে উদাসীন থাকে তাহলে শিশু তার জন্য সেটি ক্ষতির কারণ হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে মাকে আমরা যে কোনো ভাবেই হোক তাকে সুস্থ মানসিক এবং শারীরিক দুভাবেই আমাদের সুস্থ রাখতে হবে। গর্ভবতী মায়ের এখন যত্নের গুরুত্ব, পরবর্তী পয়েন্ট দেখো যে প্রথমে আছে শারীরিক এবং মানসিক। এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শারীরিক এবং মানসিক। মানে আমাদেরকে শারীরিকভাবে যেভাবে মায়ের যত্ন নিতে হবে, মানসিকভাবে তাকে একইভাবে যত্ন নিতে হবে। এখন দেখো যে শারীরিক যত্নের মধ্যে আমরা কি কি পড়ে। শারীরিক যত্নের মধ্যে পড়ে মায়ের পুষ্টি, ক্যালোরি, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ, পানি। এখানে কিন্তু ভিটামিনের স্পেলিংটা একটু ভুল আছে, একটু তোমরা খেয়াল করে নিও। তো এখন গর্ভাবস্থায় মায়ের শারীরিক এবং মানসিক দুইভাবেই আমাদেরকে যত্ন নিতে হবে। যেমন যে কোনো কারণে যে মা যদি একটা মানসিক প্রেসারে থাকে বা শারীরিকভাবে পুষ্টির অভাব হয়, ক্যালোরির অভাব হয়, প্রোটিনের অভাব হয়, তাহলে কিন্তু মায়ের চেয়ে বাচ্চার ক্ষতি হবে বেশি। বাচ্চা জন্মের পরে দেখা যাবে যে কোনো ধরনের একটা সমস্যাজনিত বাচ্চা জন্ম হয়েছে। আমি কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে তোমাদের ধাপে ধাপে চ্যাপ্টার গুলা যাবে, যে অটিস্টিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর চ্যাপ্টারও আছে, সেখানেও আমি আবার তোমাদের পড়াবো যে কি কি কারণে বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে বা অটিস্টিক হতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে একটা পরিবারে কিন্তু যদি একটা বাচ্চা কোনো কারণে যে বিশেষ চাহিদা সম্পন্ন অথবা অটিস্টিক হয়, তাহলে কিন্তু একটা পরিবারের জন্য মানে এটা যে মানে কি কষ্টদায়ক, এটা যে মা হবে বা যে পরিবারে সেই বাচ্চাটা জন্ম হবে তারাই বুঝতে পারে। যার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই গর্ভাবস্থায় মানে তোমরা নিজেরাই তোমাদের আশেপাশে যাকে দিবে, তোমার খালা বা আত্মীয় স্বজন যারাই হয়, তাদেরকে প্রত্যেক যার যতটুকু সামর্থ্য আছে, যে আমার অনেক সময় আছে না যে এই সামর্থ্য না থাকলে কি হবে, যারা গরিব তারা কি বাচ্চা জন্ম দিচ্ছে না, দিচ্ছে। হ্যাঁ, তারপরেও আমাদের দেখা যায় যে নানান ধরনের আমরা মানে আগে যখন বাচ্চা জন্ম হয়েছে মানে আমাদের মানে আরো বহু বছর আগে, তখন কিন্তু আমরা এত মানে অটিস্টিক বাচ্চা বা কোনো সমস্যা আমরা দেখিনি। হ্যাঁ, নর্মাল বাচ্চাই, সব বাচ্চাই সুস্থ দেখেছি। কিন্তু আমাদের যখন আমরা বাচ্চা জন্ম দিয়েছি তখন থেকেই মানে টেনশন, যে আমরা অনেকেই আছে যে চিন্তা করে যে আমার প্রথমে ছেলে হবে, হ্যাঁ ছেলে হইতেই হবে। আমাদের মেন্টালিটি কিন্তু এরকমই আমাদের সামাজিক পরিস্থিতিতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলে বা মেয়ে বলে কোনো কথা নেই, আমাকে প্রথমে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে হবে। প্রত্যেকের চাহিদা থাকতে হবে যে আমার বাচ্চাটা সুস্থ জন্ম দিব এবং তাকে সেই অনুযায়ী ওই মায়ের যত্ন নিতে হবে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, কারণ আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, তো না নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়, আমার ক্যামেরাটা একটু কোনো, তোমরা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখো যে
শারীরিক যত্নের মধ্যে আমরা কি মানে এখানে গর্ভবতী মায়ের কি কি বিষয়ের প্রতি আমরা খেয়াল করতে পারি, বই না সাথে রাখবে সবাই। গর্ভবতী মায়ের সঠিক যত্ন মা ও শিশুর মৃত্যুহার প্রতিরোধ করে। গর্ভকালীন সময়ে শারীরিক ও মানসিক যত্ন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে। গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতার পরিহার করা সম্ভব। আমি কিন্তু আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, তোমাদের কিন্তু অত কঠিন বিষয় না এটা। তো এখানে দেখো যে তারপর দেখো শারীরিক যত্নের মধ্যে আমাদের কি কিভাবে শারীরিক যত্ন নিতে পারি আমরা মায়েদের। যেমন শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে শারীরিক যত্ন বলে। যেমন সুস্থ মাই পারেন সুস্থ শিশুর জন্ম দিতে, তাই গর্ভবতী মায়ের শারীরিক যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যেমন গর্ভবতী মায়ের খাদ্য, পরিশ্রম, বিশ্রাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক প্রত্যেকটা বিষয়ের প্রতি যত্নশীল হতে হবে। শারীরিক যত্নের মধ্যে আমাদের কি কি পড়ে দেখো, যে মায়ের পুষ্টি, তারপর হচ্ছে ক্যালোরি, প্রোটিন। হ্যাঁ, তো মায়ের পুষ্টির মধ্যে আমরা কি কি পড়ে দেখো, যে পুষ্টিকর খাবার মাকে অবশ্যই, আর গর্ভবতী মার প্রথমেই কিন্তু একটা রুটিন করে ফেলতে হয় যে তাকে কোন সময় কোন খাবারটা আমরা দিব। হ্যাঁ, তো এখানে দেখো গর্ভাবস্থ শিশুর পুষ্টির মায়ের পুষ্টির উপর নির্ভর করে। গর্ভবতী মায়ের অপুষ্টির কারণে বাচ্চার ক্ষতি হতে পারে। এখানে গর্ভধারণে 26 থেকে 32 সপ্তাহের মধ্যে ভ্রূণের মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশ হয়। মানে যখন ভ্রূণের বিকাশ হতে থাকে, যেমন 26 থেকে 32 সপ্তাহের মধ্যে, তখন থেকে মায়ের খাবারের প্রতি মানে মায়ের পুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। তারপর দেখো যে এখানে ক্যালোরির পরিমাণ, মানে বিশেষ করে তোমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, মানে কোনোটাই বেশি কম হতে পারবে না। যেমন পুষ্টি এবং ক্যালোরি, তারপর দেখো প্রোটিন, খাদ্যে যে খাবারের প্রোটিনের পরিমাণ থাকতে হবে। যেমন প্রোটিন কি কি খাবারের মধ্যে আমরা পাই, মাছ, মাংস, ডিম, কলিজা, এগুলো রুটিন চেক আপের মাধ্যমে গর্ভবতী মাকে খাওয়াতে হবে। যেমন ভিটামিন আর হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কয়টার সময় ক্লাস শুরু হয়েছে? এখন মিউট করো, ক্লাসে শোনো। এক ভিটামিন, হ্যাঁ, যে ভিটামিনের পরিমাণটাও থাকবে। যেমন ভিটামিন কি কি খাবারের মধ্যে আমরা পাই, যেমন কি করতে হয়, যে আয়োডিনের পরিমাণ থাকতে হয়। এই গর্ভাবস্থায় এই খনিজ লবণগুলো প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করতে হবে। লোহের অভাবে যেমন রক্ত শূন্যতা হতে পারে। ভ্রূণের হার, ভ্রূণ বলতে বাচ্চার যে এটা ভ্রূণ বলে, প্রথমে ভ্রূণ অবস্থা বলে। হাড় গঠনের জন্য প্রয়োজন ক্যালসিয়াম এবং ফসফরাস। প্রত্যেকটা জিনিসেরই পরিমাণ থাকতে হবে এবং সেই পরিমাণ অনুযায়ী গর্ভবতী মাকে খাওয়াতে হবে। তারপর দেখো পানি গর্ভকালীন সময় দৈহিক প্রয়োজনে ও কোষ্ঠকাঠিন্যের জন্য পরিষ্কার রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে। তার পরবর্তী স্লাইডে আমি দেখি যে আছে তোমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মায়ের যখন আমরা যত্ন নিব তখন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা কি হয়, যে গর্ভবতী নিয়মিত মানে এটা কিন্তু আমরা বইয়ে না পড়লেও পারবো, নিজেরা বললেও পারি যে মা যখন গর্ভাবস্থায় তাকে কি করতে হবে। গর্ভাবস্থায় মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর পরিশ্রম, বিশ্রাম, ভ্রমণ, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তো এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতাটা কি, যেমন তাকে নিয়মিত গোসল করতে হবে, তার নখ পরিষ্কার রাখতে হবে, হ্যাঁ, চুল নখ পরিষ্কার রাখতে হবে,
নিয়মিত দাঁত ব্রাশ করতে পারেন। বিশেষ করে তাকে তার নিজের প্রতি যত্নশীল হতে হবে। এই সময় মহিলারা কিন্তু একটু মানে মানে অনেকের অনেক রকমের সমস্যা হয়, নিজের প্রতি খেয়াল রাখতে চায় না, যার জন্য আশেপাশে যারা থাকে পরিবারের বলো, পরিবারের হাজবেন্ড বলো, মানে বাবা মা শ্বশুর শাশুড়ি যারা আছে, ভাই বোন, সবাই মিলেই তাকে সব বিষয়ে তার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর আছে পরিশ্রম ও বিশ্রাম, যেটা মানে গর্ভাবস্থায় তাকে যে একদম সারাদিন রেস্টে রাখতে হবে এটা কিন্তু না। তোমাকে কি করতে হবে, যে তাকে হালকা ছোটখাটো কাজও করতে হবে। কাজ করলে কি হবে, তার শরীরটা মোটামুটি আরেকটু ভালো থাকবে। এই জন্য যে সারাক্ষণ সে শুয়ে থাকবে এটাও কিন্তু না। যে যেমন দেখো বইয়ে তোমাদের আছে, গর্ভবতীকে দৈনিক কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। শরীর সুস্থ রাখা এবং সহজ প্রসবের জন্য গর্ভাবস্থায় পরিশ্রম ও বিশ্রামের মধ্যে সমতা রাখার প্রয়োজন আছে। রক্ত চলাচল ও কোষ্ঠ নিয়মিত এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্য ক্ষমতা সুষ্ঠু রাখার জন্য নিয়মিত পরিশ্রম করা প্রয়োজন। যেমন অতিরিক্ত ভারী কাজ কিন্তু করা যাবে না, কিন্তু তার মধ্যেও সকাল সন্ধ্যা তাকে একটু হাঁটতে হবে। এটাকে তোমার ব্যায়ামের মধ্যে ধরা হয়। ঘুমাতে হবে যখন তার প্রয়োজন, মানে একটু হাঁটলে একটু ক্ষুধা বাড়ে, তাহলে সে একটু খাবারের পরিমাণটা একটু বেশি খেতে পারবে। যেমন এই সময় কি হয়, পোশাকের বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন তাকে একটু ঢিলে ঢালা পোশাক পরাতে হবে। কে আনমিউট হয়ে আছো, মিউট করো নিজেকে, নিজেকে মিউট করো। পোশাকের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যে গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঢিলে ঢালা পোশাক পরতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ভ্রমণ, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় বের হওয়া যাবে না। মানে তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করে বের হইতে হবে। এবং তাকে যে একদম মানে ঘরে বসিয়ে রাখতে হবে তা কিন্তু না। তাকে তোমার কি করতে হবে, যে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণ পরিহার করতে হবে। আর অতিরিক্ত ঝাঁকি বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভ্রমণের জন্য বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। এই হচ্ছে তোমাদের গর্ভবতী মায়ের যত্ন বললাম। এখন হচ্ছে তোমার স্বাস্থ্য পরীক্ষা। পরবর্তী এটা দেখো, যে স্বাস্থ্য পরীক্ষায় আমাদের মানে প্রথমেই কি কি থাকবে। আমরা কিন্তু মানসিক মায়ের যত্নের মধ্যে মানসিক যত্ন আছে, মানসিক শারীরিক যত্নটা বলেছি, যে মানসিক যত্ন দেখো, যে মানসিক যত্নের মধ্যে কি করতে হবে, যে শুধু শারীরিক যত্ন নিলে কিন্তু হবে না, মানসিক যত্নের পাশাপাশি মানে মানসিক ভাবে সে যদি খারাপ থাকে তাহলেও কিন্তু বাচ্চার যে কোনো রকমের সমস্যা হতে পারে। মায়ের প্রেশার হতে পারে, প্রেশারের কারণে বাচ্চার সমস্যা হতে পারে, যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে, যার কারণে যে মাকে শারীরিক এবং মানসিক দুইভাবেই তাকে সুস্থ রাখতে হবে। যেমন মানসিক স্বাস্থ্যের মধ্যে দেখো, যে মানসিক স্বাস্থ্য আমরা কিভাবে, যে মানসিক স্বাস্থ্য আমরা তাকে দেখছি যে না সে দিব্যি ভালো আছে, কিন্তু তা না। তাকে কি করতে হবে, যে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে যে সে মানসিক কোনো কষ্টে আছে কিনা। সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে, যে গর্ভবতী মা যাতে আনন্দিত এবং হাসি খুশি থাকে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ শরীর ও মনের এক অভূতপূর্ব যোগসূত্র, এটা কিন্তু আমি আগেও বলেছি। আর তাই গর্ভবতী মায়ের শারীরিক
মানসিক উভয় প্রকার যত্নের প্রয়োজন আছে। মনের তীব্র ক্ষোভ ও উত্তেজনা মায়ের দেহে রাসায়নিক পরিবর্তন সৃষ্টি করে, যার প্রভাবে ভ্রূণের ক্ষতি হতে পারে। গর্ভবতী মায়ের মানসিক অশান্তির কারণে পরবর্তী সময়ে সন্তানের পরিবেশের সাথে সহজ খাওয়াতে পারে না। গর্ভবতী মায়ের মানসিক চাপের ফলে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক ক্ষরণ হয়। বিশেষ করে এখানে কথা হচ্ছে যে পরিবারের সদস্যদের গর্ভবতী মায়ের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে এবং সবাই তাকে হাসি খুশি এবং প্রয়োজনে ঘরে বসিয়ে রাখা যাবে না। যদি মনে হয় যে আমরা কাছে কোথাও বেড়াতে নিয়ে যাব তাহলে তার মন ভালো হবে, তাহলে বাচ্চা ও মানসিকভাবে সুস্থ থাকবে, দুজনই একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে। এখন আমরা গর্ভাবস্থায় একজন মহিলার আমরা কি কি রুটিন চেক আপ, মনে করো যে কি কি বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখতে পারি। আমি শুধু পয়েন্ট গুলা তোমাদের বলবো যে স্বাস্থ্য পরীক্ষা, মানে এখনো কিন্তু যে আমরা এখানে ঢাকায় যারা আছি, আমরা কিন্তু যখন ডাক্তারের কাছে যাই সাথে সাথে প্রেসার, ডায়াবেটিস, থাইরয়েড, কিছু রুটিন ইউরিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আছে। এগুলা কিন্তু মানে করে ফেললে দেখা যায় যে মায়ের যে কোনো একটা সমস্যার কারণে সেই বাচ্চাটা ওরও সেই সমস্যা হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যখন ধরা পড়ে যায় ট্রিটমেন্ট হলে কিন্তু বাচ্চার প্রবলেমটা হয় না। তো এখানে দেখো যে কি কি পরীক্ষা প্রথমে করতে হবে, যেমন রক্ত পরীক্ষা, তারপরে হচ্ছে মায়ের ওজন, ভ্রূণের বৃদ্ধির পরিমাণ, ভ্রূণ হচ্ছে যে কোন মাসে বা মানে প্রত্যেক মাসে বাচ্চার ওজন বাড়ছে কিনা, এই জিনিসটা প্রত্যেক মাসে মাসে খেয়াল করতে হবে। সংক্রামক রোগ, যে কোনো রকম মানে অসুস্থতা আছে কিনা। তারপরে জটিলতার জন্য পরীক্ষা, মানে কি কি ধরনের জটিলতা হতে পারে, রক্তচাপ ও নাড়ির গতি, টক্সিমিয়া, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস, প্রতিবন্ধিতা, ঝুঁকিপূর্ণ অবস্থা শনাক্তকরণ। এই প্রত্যেকটা জিনিস তোমার এখন কিন্তু, যেমন আগে দেখতাম আমরা যে ডায়াবেটিস, প্রেসার, ব্লাড, ইউরিন, এই ধরনের পরীক্ষাগুলো। এখন আরেকটা জিনিস আমি বলি তোমাদের, যেটা হচ্ছে যে থাইরয়েড, যদি বাবা অথবা মায়ের থাইরয়েড প্রবলেম থাকে, তাহলে কোনো কারণে যদি বাচ্চার থাইরয়েড প্রবলেম হয়ে যায় জন্মের পরে, সেই বাচ্চার কিন্তু এই বাচ্চা অটিস্টিক বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, অথবা তোমার যে কোনো ধরনের মানে একটা স্বাভাবিক বাচ্চার থেকে অনেক পিছিয়ে থাকে। যার জন্য আমরা কি করব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি যখন বাচ্চা জন্ম হবে তখন কিন্তু বোঝা যাবে না, কিন্তু 1 মাস বা একটু যখনই তোমার বয়স বাড়তে থাকবে তখনই দেখা যাবে যে তোমার আস্তে আস্তে বাচ্চার অস্বাভাবিকতাটা বোঝা যাবে। তো এখন তোমরা দেখো যে এখানে তোমরা কিন্তু কেউ কোনো প্রশ্ন করো না, কারণ প্রশ্ন না করলে আসলে বুঝতে পারি না যে তোমাদের কি প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছো। এখন বলো যে আমি যতটুকু তোমাদের আজকে পড়ালাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে তোমাদের 2 মিনিট টাইম আছে, আমাকে বলো, তারপরে একটু পরীক্ষার বিষয় নিয়ে কথা বলি। মান্থলি পরীক্ষা তোমাদের নিতে হবে, বলো। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না ম্যাম, না মিস নেই। আচ্ছা, তাহলে দেখি তো আমার ক্যামেরাটা একটু অন করতে পারি কিনা। আচ্ছা, এখন হচ্ছে কালকে তো তোমরা জিনাত ম্যাডামের ক্লাস করেছো না? ম্যাডাম কি সিলেবাস দিয়েছে তোমাদের কিসে পরীক্ষা হবে?
পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়েছে? কালকে ম্যাডামের ক্লাস করেছো না? বুধবার ছিল। জি জি মিস। হ্যাঁ, এখন দেখো যে ম্যাডামের ক্লাস করেছো, পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়েছে? ম্যাডাম সিলেবাস বলেছে কিছু? নো মিস। ও বলে নাই না? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডামের সাথে কথা বলে তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখি দিব আর কি। কোন কোন চ্যাপ্টার আমাদের, আমি কিন্তু 2টা চ্যাপ্টার পড়ালাম, আর একটা চ্যাপ্টার সেকেন্ড পেপার পড়ানোর পরে আমার চ্যাপ্টারটা আমি তাও বলে দিই, ফ্যাশন স্টাইল ও ডিজাইন ফার্স্ট পেপার থেকে দিব। আর না, আমি কি এর আগে ফার্স্ট পেপার থেকে দিয়েছিলাম, ম্যাডাম সেকেন্ড পেপার দিয়েছিল কিনা? আগে তোমরা কোন কোন ফার্স্ট পেপার কোনটা দিয়েছিলাম? ম্যাডামের ফার্স্ট পেপার দিয়েছিলা, আমার সেকেন্ড পেপার দিয়েছিলা, নাকি দুইটা মিলেই দিয়েছিলাম অবজেক্টিভ কোশ্চেন? মিস আপনার মনে হয় ফার্স্ট পেপার ছিল, আর হচ্ছে ওই মিসের মনে হয় সেকেন্ড পেপার ছিল। আচ্ছা ঠিক মিস আছে, দুইটা মিলিয়ে সেকেন্ড আচ্ছা ঠিক আছে, আজকে আর ওই যে আমার প্রবলেম হচ্ছে আমার এখানে, আমি পরে কথা বলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমি বলে দিব। হ্যাঁ, সবাই যা পড়া। রেজাল্ট কবে দিবেন? আসসালামু আলাইকুম মিস। ও, রেজাল্ট রেডি আছে তোমাদের, যার যার নাম্বার চাইলে আমি পরে পরবর্তী ক্লাসে একটু বলে দেব। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভালো ওকে ওকে ম্যাম। মিস, আসসালামু আলাইকুম।